আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা শুধুমাত্র কাতল মাছের দো পেঁয়াজা। তো মাছটা খুবই তাজা ছিল এবং অনেক সুন্দর ছিল, একদম জীবিত ছিল। তো মাছটা আমি আজকে রান্না করলাম। তো প্রথমেই আমি মাছটাকে খুব লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাছ কিন্তু অ্যাকচুয়ালি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলে মাছের স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। মাছের মধ্যে যে মাছ মাছ গন্ধ ওটা চলে যায় এবং মাছটা কিন্তু সাদা হয়ে যায়। এই যে দেখুন আমার মাছটা কিন্তু একদম সাদা হয়ে আছে। তো আমি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ আর পরিমাণ মতো লবণ দিচ্ছি, হাফ চামচের চেয়ে একটু কম, যতটুকু লবণ মাছের জন্য দরকার। তো আমি এই লবণ এবং হলুদটা একটা কাঠির সাহায্যে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা ভাজার আগে হলুদ এবং লবণ দিয়ে মাছটা মাখানোর অ্যাকচুয়ালি উদ্দেশ্য কিন্তু এটাকে জীবাণুমুক্ত করা। আমাদের পূর্বপুরুষ যারা রান্নার আবিষ্কারক তারা কিন্তু এই উদ্দেশ্যেই হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে ভাজি করতেন, যাতে করে এটা জীবাণুমুক্ত হয়। লবণও জীবাণুনাশক এবং হলুদের গুঁড়াও জীবাণুনাশক। তো এই দুটোকে আমরা সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে দিলাম মাছটা। আর মাছ ভাজির সময় আমরা কিন্তু দূর থেকে ছুঁড়ে মারবো না, যতটা সম্ভব ফ্রাই প্যানের গা ঘেঁষে মাছটাকে ছাড়তে হবে, অথবা আপনি বড় চামচ বা বড় কাঠির সাহায্যে আপনি আস্তে আস্তে করে মাছটাকে বিছিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু মাছের ভাজির সময় বা দেওয়ার সময় যে তেলের ছিটাটা হাতে লাগার সম্ভাবনা থাকে ওটা চলে যায়। তো আমি এখানে মাছগুলো খুব বেশি কড়কড়ে ভাজি করব না, আমি এটাকে হাফ ফ্রাই করব। দুই পাশেই অল্প অল্প ভাজি হবে, এটা নরম যাতে থাকে, মাছের ময়েশ্চারটা যাতে থাকে, আমি এমনভাবে মাছটাকে ভাজি করব। আমার কাছে মনে হয় যেন খুব কড়কড়ে ভাজি করলে বোধহয় ওটার টেস্ট আসে আলাদা। আর যখন এরকম হাফ ডান আধা ভাজা হয়, আধা ভাজা হলে ওইটার তরকারি রান্না করলে আমার মনে হয় যে মাছটা খুব জুসি জুসি নরম হয় এবং ওটার স্বাদই মনে হয় যেন অন্যরকম হয়। তো এখানে আমি 5-6টার মতো ছোট দেশি পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়েছি। তো আমি এখন দুটোকে মাখিয়ে ফ্রাই প্যানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তো ফ্রাই প্যানের মাঝখানটা খালি করে আমি এখানে গার্লিক পেস্ট, রসুনের পেস্ট, জিরা বাটা এবং সাথে দিচ্ছি শুকনো মশলার পাউডার, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া এবং একটু মানে হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু কষায় নিব। ফ্রাই প্যানের আগুনটা একটু কম রেখেছি যাতে মাঝখানে আগুনটা থাকে। মশলাগুলোকে একটু কষায় নিচ্ছি, তারপরে পেঁয়াজ সহ এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে একটু যত্ন নিয়ে লো মিডিয়াম আছে আমি আস্তে আস্তে পেঁয়াজটা এবং মশলাগুলো কষাবো। অ্যাকচুয়ালি পুরো রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই কষানোর মধ্যে। এই কষানোটা যদি আপনি খুব তাড়াহুড়া করতে চান, আগুনটা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, মশলা থেকে একটা ঝাঁঝালো ধাক আসবে। তো এটা তখন ফ্লেভারটা একদম মানে 12টা বেজে যায়। তো এই কারণে মশলাটা কষানোর সময় আগুনটা একটু কমে রাখতে হবে। যদি দেখি যে বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে একটু হালকা হাতে পানি ছিটা দিয়ে নিতে পারি। তো আমার মোটামুটি কষানোটা ঠিক ছিল, আমি একটু পানি দিলাম। তো পানিটা যখন ফুটে উঠলো আমি এবার মাছগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে বিছিয়ে দেব, যাতে করে মাছগুলোতে সুন্দরভাবে মশলাগুলো লাগে। এবং খুব সাবধানে দিব, আস্তে আস্তে করে দিব, যাতে আমরা যদি তাড়াহুড়া করি তাহলে কিন্তু তেলের ছিটা, মশলার ছিটা হাতে আসবে, কাপড়ে আসবে। এই কারণে অবশ্যই আমরা একটা চামচের সাহায্য নিয়ে আস্তে আস্তে করে বিছিয়ে দেব। তো আমার মাছের পিসগুলো খুব এবড়ো থেবড়ো, কারণ এই মাছটা তো আমি কাটতে পারিনি, আর এখন তো বাজার বন্ধ। তো আমার আমার হাজব্যান্ড এই মাছটা কেটেছিল। আর আমাদের যেহেতু বড় মাছ কাটার অত ভালো যন্ত্রপাতি নেই, ছুরি কাঁচি ঘরে যা ছিল হাতুড়া থেকে শুরু করে সব কিছু দিয়েই মাছ কাটার অপারেশনটা চলছিল।
এই কারণে যেদিকে সুবিধা হয়েছে, যেভাবে সুবিধা হয়েছে, মোট কথা মাছের পিস করাটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। তো আমার মাছের পিসগুলো দেখে কিন্তু কেউ হাসবেন না। তো আমি মাছ কাটার সময় ভিডিও করে রেখেছিলাম, তারপরেও দেখি কোনো এক সময় কোনো আরেকদিন যখন এই মাছ দিয়ে কিছু রান্না করব, আমি মাছটা কাটার সময় আমার হাজব্যান্ড কী কী যন্ত্রপাতি ব্যবহার করেছিল আমি একটু শেয়ার করবো, কারণ আমি খুব মজা পাচ্ছিলাম। তো যাই হোক, তাকে অনেক ধন্যবাদ, সে আমাকে অনেক সাহায্য করেছে। তা না হলে হয়তো এই মাছ অপারেশন করাটা খুব জটিল হয়ে যেত। আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। আমি এবার মাছগুলোকে একটু উল্টে দিব। দেখছেন যে ঝোলটাও প্রায় শুকিয়ে আসছে। আর আমি একটু মরিচের গুঁড়োটা নর্মালি দিয়েছিলাম, যেদিন কাঁচা মরিচটা আগে দিই সেদিন মরিচের গুঁড়োটা একটু কমই দিই। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। তো আমি আবার ঢাকনা দিয়ে দিব, যাতে করে এবার আগুনটা কমিয়ে দিব, যাতে করে আস্তে আস্তে আমার মাছটা খুব ভালো করে সেদ্ধ হয় এবং মশলার ফ্লেভারগুলো ঠিকমতো সব সুন্দরভাবে রান্না হয় আর কি। তো যাই হোক, আশা করি আপনারা এভাবে রান্না করলে খুব পছন্দ করবেন। আমার রান্নাটা বাচ্চারা এবং ঘরের সবাই খুব পছন্দ করেছিল এবং সবাই আর কি খুব লাইক করেছে, ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যখন কিছু একটা করার পর যখন ঘরের পরিবারের সদস্যরা খেয়ে খুব প্রশংসা করে, তখন কিন্তু এই অল্প আগুনে বেশি সময় নিয়ে রান্না করার কষ্টটা কিন্তু আমি একদম ভুলে যাই। তো যাই হোক, এই যে আমার রান্না কিন্তু শেষ, আমি এখন নামিয়ে নেব। এবার একটা পেয়ালায় আমি সুন্দর করে বেড়ে নেব। আর নামানোর আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন তো আর প্রতিদিন বাজারে যাওয়া যায় না, তো আমি শুরুতেই কিছু ধনিয়া পাতা এনে ধুয়ে পানিটাকে ঝরিয়ে বাতাসে শুকিয়ে তারপর কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে আমি সবসময় রান্নার সময় এখন ওই ধনিয়া পাতাগুলো দিয়ে দেই এবং ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, যাতে করে এর ফ্লেভারটা ঠিক থাকে এবং একটু পরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই তো আমার কাতল মাছের দো পেঁয়াজা একদম রেডি। এখন আমি এগুলোকে একটু উল্টা পাল্টা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওই পাশটা কিন্তু সুন্দর একটা কালার আসছে। মাছটা কিন্তু এখন বেশ একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। আর খুব সুন্দর ফ্লেভার আসছে এবং মাছটা যখন আমি বাটছিলাম একটু খেয়াল করে দেবেন, মাছগুলো কিন্তু নরম হয়ে আছে। আমি যদি আগুনটা বেশি থাকতো তাহলে কিন্তু আমার এই মাছটা রান্না হতে হতে কিন্তু শক্ত হয়ে যেত, এবং যেহেতু আমি অল্প আগুনে রান্না করেছি এই কারণে আমার মাছটা কিন্তু নরম জুসি থাকছে। আর আগুনটা বেড়ে গেলেই কিন্তু মাছ হোক কিংবা মুরগির মাংসই হোক রবারের মতো শক্ত শক্ত হয়ে যায়। তো যাই হোক, আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমি এই রান্নাটা আমার আম্মার কাছ থেকে শিখেছি। আমার আম্মা দেখতাম যে খুব সময় নিয়ে আস্তে আস্তে চুলার আগুনটা কমিয়ে দিয়ে রেখে দিত। তো খুবই ভালো লেগেছিল আর কি রান্নাটা। তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই তো শেষ আমার রান্না, খুবই নরম এবং জুসি হয়েছিল। আশা করি আপনারা ট্রাই করবেন। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আবারও আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।